টুনু সিকে ওয়ার্ল্ডে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন চাইনিজ ড্রামা, যার মধ্যে একটি মেয়ে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশে নিজেকে ময়নাতদন্তে এবং চিকিৎসাবিদ্যায় পারদর্শী করে তোলে এবং সে জানতে পারে যে একজন প্রিন্সের ষড়যন্ত্রে তার পরিবারের মৃত্যুদণ্ড হয়েছে। তাই সে প্রিন্সের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে থাকে এবং নিজের পরিবারকেও নির্দোষ করার যথেষ্ট চেষ্টা করতে থাকে। কিন্তু এই যাত্রা ওয়ান সেই প্রিন্সের প্রেমে পড়ে যায়। আর এই রহস্যময় কাহিনী নিয়ে আজকের এই ড্রামাটি। তো চলুন শুরু করা যাক কর্নার্স ডায়েরি। ড্রামা শুরু পর্বে আমরা দেখতে পাই একটি পরিবার দৌড়ে পালাচ্ছে এবং তাদের পেছনে ধেয়ে আসছে একদল মুখোশধারী লোক, যারা তাদেরকে মারতে এখানে আসছে। লোকগুলো কাছে চলে আসে। পরিবার বাবা এবং মা মিলে তাদের মেয়েকে মিস্টার চিন নামে একজনের কাছে দিয়ে নৌকায় উঠিয়ে দেয় এবং তাদের বাবা মা নৌকার বাঁধনটি খুলে দেয়। সেই সময় মুখোশধারী লোকগুলো তার বাবা মার দিকে তীর ছুটে মারে এবং তীরবিদ্ধ হয়ে তার বাবা মা সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে চিন খুব কান্নায় ভেঙে পড়ে। তখন মুখোশধারী লোকগুলো তার দিকে তীর ছুঁড়ে মারে এবং মিস্টার চিন তার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে। ওয়ান পানিতে ঝাঁপ দিয়ে খুব কষ্ট করে সেখান থেকে বেঁচে ফিরে এবং একটি পাড়ে ওঠে তার বাবার রেখে যাওয়া শেষ চিঠি পড়ছিল, যেখানে তার বাবা বলেছিল সে যেন প্রতিশোধ না নেয় এবং রাজধানীতে কখনো যেন ফিরে না যায়। তখন ওয়ান বলতে থাকে, এ কেমন অন্যায়, আমি অবশ্যই আপনার প্রতিশোধ নেব এবং আপনাকে জাস্টিস পাইয়ে ছাড়বো। এই বলে ওয়ান নিজে প্রতিজ্ঞা করতে থাকে। পরের দৃশ্যে দেখানো হয় যে ওয়ান শহরে ফিরে এসেছে এবং সে তার পরিবারের শোক মানাচ্ছে। তখনই আমাদেরকে তিনটি লেডি দেখানো হয়। তারা তিনজন কথা বলছিল। সেখানে থাকা একটি লেডি ওল্ড লেডিকে একটি জেট পেন্ডেন্ট ফেরত দিয়ে বলে যে আপনার ছেলের বউর সঙ্গে অনেক আগে আমার একটি চুক্তি করা হয়েছিল, কিন্তু আমি চাই সেটি এখন বাতিল করা হোক, কারণ অনেক বয়স হয়েছে এবং বিভিন্ন জিনিস পাল্টে গেছে। তো আমি চাই এই চুক্তিটা এখন বাতিল করা। তখন ওল্ড লেডি বিভিন্ন বাহানা দিতে থাকে, বলতে থাকে যে তুমি ঠিকই আমার পরিবারের সঙ্গে চুক্তিটা করেছো, কিন্তু চুক্তিটি আমার ছেলের মেয়ের সম্পর্কে, তাই আমি এই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবো না। আমার ছেলে একবার ফিরে আসুক, আমি তার সঙ্গে এই সম্পর্কে কথা বলবো। এই বলে মহিলাটিকে জেট পেন্ডেন্ট ফেরত দিয়ে দেয় এবং তখনই একটি ছেলে কামরায় প্রবেশ করে এবং ওল্ড লেডি কানে কানে বলতে থাকে যে একজন এসেছে। তখন ওল্ড লেডি বলে যে সে কেন আসলো। তখন আমাদের জানানো হয়নি যে আসলে কে এসেছে। তখনই আমাদের বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে ওয়ান এসে বসেছিল। আসলে ওয়ানই এসেছে এখানে। তখনই ওল্ড লেডি বাইরে আসে এবং দেখে যে ওয়ান এসেছে। ওয়ান তাকে গ্রিটিং করে। ওয়ান তার দাদিকে তার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বলে এবং তার দাদিকে তার বাবার সিলমোহরটি দেখায়। তখন তার দাদির একটি মেড গিয়ে সে সিলমোহরটি নিয়ে সে ছেলেটিকে দেয় এবং ছেলেটিকে চেক করতে বলে। তখন সে ছেলেটি চেক করে এবং তার দাদিকে বলতে থাকে যে এই সিলমোহরটি আসলে হয়তো সে আর নেই। এই কথা শুনে এই তার দাদি একটু কান্না নাটক করতে থাকে এবং সেই মহিলাটিকে জেট পেন্ডেন্টটি ফেরত দিয়ে বলে যে হয়তো চুক্তিটি আর সম্ভব হচ্ছে না। তখনই আমাদের ওয়ানও কম যায় না, সেও নানান নাটক করে যাতে সে ভিতরে ঢুকতে পারে। এটি দেখে তার দাদি তাকে প্রবেশ করার অনুমতি দেয়। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে ওয়ান ভিতরে বসে আছে। তখন ফুলিং এসে বলতে থাকে, আমি তো ভয় পেয়ে গেছি, কি আপনি কিছু হয়ে গেল নাকি? তখন ওয়ান তাকে বলতে থাকে যে চিন্তা করো না, আমি ঠিক আছি, আমি যদি এরকম না করতাম হয়তো আমাকে প্রবেশ করতে দেওয়া হতো না। তখন ফুলিং বলতে থাকে যে এখন আপনার হোশ ছিল না, আমাকে কত কিছু না ইন্টারভিউ দিতে হয়েছে। তখন ওয়ান বলতে হয়েছে তুমি সব ঠিকভাবে বলেছো তো? তখন ফুলিং বলেছে আপনার চিন্তার প্রয়োজন নেই, আমি তাদেরকে ঠিকভাবে বলেছি এবং তারা হয়তো আমার কথা বিশ্বাস করেছে। ওয়ান বলেছে বিশ্বাস করলে ভালো। ওয়ান আরো বলতে থাকে যে মাত্র তো শুরু হলো, জানি না কত পরীক্ষা দিতে হবে এখানে। তখনই বাইরে থেকে কিছু শব্দ শোনা যায়। ওয়ান এবং ফুলিং দুজন বাইরে বেরিয়ে আসে এবং দেখতে থাকে যে বাইরে থেকে কিছু ধোঁয়া আসছে। ওয়ান বলে যে এই দেখো শুরু হয়ে গেছে তাদের খেলা। তখন ফুলিং খুব রেগেছে। তো ওয়ান তাকে শান্ত হতে বলে এবং বলে যে কে এই ধরনের কাজ করছে। দুজন মহিলা বাইরে থেকে এসে বলেছে ফুলিং এর সাথে খারাপ আত্মা রয়েছে এবং তাকে দিতে বলে। ওয়ানও এর প্রতিবাদ করে এবং বলে যে সে আমার মেয়ে। তখন তার গ্র্যান্ডমা এসে বলেছে তোমার এত সাহস কোত্থেকে আসলো আমার বিরুদ্ধে কথা বলা। তখন ওয়ান তার কাছে ফুলিং এর হয়ে ক্ষমা চায় এবং তাকে শাস্তি স্বরূপ 2 বছরের জন্য সেখানে বন্দী করে দেওয়া হয়। এরপরে আমাদেরকে 2 বছর পরে দৃশ্য দেখানো হয়, যেখানে ওয়ান একটি কবরের সামনে গ্রিটিং করছিল এবং বলছিল আমাকে ক্ষমা করবেন আপনার মেয়ের পরিচয় নেওয়ার জন্য। আসলে কবরটি ছিল চিন লিয়ানের, অর্থাৎ ওয়ান চিন পরিবারের মেয়ে নয়। পরের দৃশ্যে আমাদেরকে থার্ড মাস্টার চিন দেখানো হয়, যে ওল্ড লেডির পাশে বসে একটি পোকা দিয়ে খেলছিল। ওল্ড লেডি তাকে বলে যে এগুলো বন্ধ করো, কিন্তু থার্ড মাস্টার চিন তার কথা না শুনে সে তাকে একটি লাথি মেরেছে। এই সিনটি খুবই ফানি ছিল। তখন সে বলতে থাকে যে দেখো তোমার ছেলে কত বয়সী এবং সে কত ক্যাপেবল, তুমি অথচ কত ব্যর্থ। তখনই ওয়ান সেই কামরায় প্রবেশ করতে চাইলে ফুলিং তাকে নিষেধ করে, কিন্তু ওয়ান তার কথা শুনে এবং সেই কামরায় ভিতরে প্রবেশ করতে থাকে। তখন সে শুনতে পায় যে ওল্ড লেডি এবং তারা সবাই মিলে তার বাবার নামে কথা বলছে। তো চিন লিয়ানে যে বলছিল তারা যে তাদের সঙ্গে ঠিকই হয়েছে, পরিবার সঙ্গে এরকম করলে এটি ঠিক বিচার, কর্মের ফল পেয়েছে। তাদের এই সকল ধরনের কথা শুনে ওয়ান খুব রাগান্বিত হয়ে যায় এবং সে বাইরে চলে আসে এবং বিভিন্নভাবে চিন্তা করতে থাকে যে তার পরিবারকে কিভাবে নির্দোষ প্রমাণ করা যায়। আসলে তার পরিবার প্রিন্স চিনের ষড়যন্ত্র ফেসে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়। তখন একটি মহিলাকে দেখানো হয়, সে খুব রাগান্বিত ছিল এবং হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায়। তখন ওয়ান তার পাশ দিয়ে যাচ্ছিল এবং তার পরিস্থিতি দেখে ওয়ান তাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং নিজের মেডিকেল স্কিল দিয়ে সেই মহিলাটিকে তাৎক্ষণিকভাবে সুস্থ করে তোলে আর মহিলাটিকে একটি প্রেসক্রিপশন লিখে দেয়। এটি দেখে সেই মহিলাটি মেড খুব অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। ওয়ান তার কাজ শেষ সেখান থেকে চলে এবং সকলে তার প্রশংসা করছিল। তখন সে বাড়িতে ফিরে আসে। তখন ফুলিং তাকে বলতে থাকে যে কোথায় গিয়েছিলেন আপনি, বাড়িতে তো অনেক সমস্যা হয়ে গিয়েছে।
তখনই আমাদের নায়িকা ওয়ান বলে যে তার বাবা মাকে জেনে কেসে ফাঁসানো হয়নি, বরং তার বাবা মাকে হত্যা করেছে এবং সে তার নিজের চোখে দেখেছে। তখন ফুলিং বলে যে আমি আপনার কথা বিশ্বাস করি এবং জানি যে মাস্টার কখনোই এই ধরনের কাজ করতে পারে না। এই বলে ওয়ান বলতে থাকে যে সে তার বাবা মার বডিতে ময়নাতদন্ত করবে, এই জন্য সে রাজধানী যেতে চায়। কিন্তু ফুলিং তার সাথে যেতে চাইলে ওয়ান তাকে নিষেধ করে এবং তখন ফুলিং বলে যে আপনি ছাড়া আমার কেউ নেই, যদি আপনার সাথে মরতে হয় এতে আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে ওয়ান তাকে আর মানা করতে পারে না বলে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে একসাথেই রাজধানীতে ফিরে যাবে। এই বলে ওয়ান তাকে কথা দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে দুটি মেয়ে কাপড় পছন্দ করছে, যেগুলো ছিল তার নানির খুবই মূল্যবান এবং দামি কাপড়। আর মেয়ে দুটি হলো ওয়েনজিয়ান এবং ওয়েন শেঙ্গান, যারা ওয়েনের কাজিনস। এবং সেই কাপড়গুলোর মধ্যে থেকে একটি ওয়েনজিয়ান পছন্দ করে তার নানির কাছে আবদার করতে থাকে। তার নানিও তাকে দিতে রাজি হয়ে যায় এবং এই নিয়ে তারা কথা বলছিল। তখনই একটি মেড এসে জানায় যে একজন গেস্ট এসেছে। সেই গেস্ট আর কেউ না, সে হলো প্রিন্সেস ইয়াং নিং। একজন প্রিন্সেস তাদের বাড়িতে হঠাৎ আসে বলে তারা খুবই আশ্চর্য হয়ে যায়। তখনই কামরায় একটি মেয়ে প্রবেশ করে, যে হলো প্রিন্সেস ওয়াং নিং। তো আমি তাকে প্রিন্সেস ওয়াং বলে ডাকবো। তখনই সে সকলকে দেখতে থাকে। তখন তার মেয়ের তাকে মাথা নাড়িয়ে বলে যে না, এরা কেউ না। তখন আমরা বুঝতে পারি না সে কাকে খুঁজছে। ওয়াং এর মেয়ের সবার সামনে এসে বলে যে ওয়েন পরিবারের কোনো এক লেডি গ্র্যান্ড প্রিন্সেসকে রাস্তায় সাহায্য করেছে এবং তারই ওষুধ দেওয়াতে গ্র্যান্ড প্রিন্সেস সেখানে সুস্থ হয়েছে। এই জন্য গ্র্যান্ড প্রিন্সেস ওয়ানকে পুরস্কৃত করার জন্য তাদেরকে এখানে পাঠিয়েছে। এই কথা ওয়ানের দাদি শুনে একটু অবাক হলেও পরে কিছু আর বলার থাকে না। তখনই একজন মেয়ের এসে একটি রূপ দিয়ে বলেছে এটি পরে প্রিন্সেসের কাছে যেতে। তো ওয়ান বুঝতে পারে যে তার দাদি তার আসল পরিচয় লুকাতে যাচ্ছে, তাই ওয়ানও রূপটি না পরে প্রিন্সেসের সামনে চলে যায়, যেন প্রিন্সেস বুঝতে পারে যে ওয়ান কতটা অবহেলিত রয়েছে এই জায়গায়। তবে কিন্তু ওয়ান এবং ফুলিং দুজনই খুব খুশি হয়েছে এই খবর পেয়ে, কারণ তারা একটি নতুন আশার আলো খুঁজে পেল। তখনই আমাদের ওয়ান মেন হলে চলে যায়, যেখানে তার জন্য সবাই অপেক্ষা করছিল। সে গিয়ে সবাইকে গ্রিটিং করে। ওয়ানের দাদি প্রিন্সেসের সঙ্গে ওয়ানের পরিচয় করিয়ে দেয় এবং ওয়ানকে গ্রিটিং করতে বলে। তখনই প্রিন্সেস বলে এত ফর্মালিটির প্রয়োজন নেই, আমি এসেছি আমার দাদির পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাতে। মেন হলে থাকা ওয়ানের ফুফাতো বোনেরা ওয়ানকে দেখে বলছিল সে কি নোংরা। তখনই তাদের মা তাদেরকে চুপ হতে বলে। প্রিন্সেস ওয়ানিংও এইসব দেখছিল এবং সে বুঝতে পারে যে ওয়ানের সঙ্গে তাদের সম্পর্ক তত ভালো না। ওয়ানের দাদি তখন প্রিন্সেসকে বলতে থাকে যে হয়তো আপনার কোনো ভুল হয়েছে, আমার নাতি তো তেমন কোনো মেডিসিনে পারদর্শী নয়। প্রিন্সেস ইয়াং তার কথায় গুরুত্ব না দিয়ে ওয়ানকে বলতে থাকে যে আমার দাদি চায় তুমি তাকে আরেকবার চেক আপ করো এবং পরবর্তী ওষুধগুলো লিখে দাও। ওয়ানও তাতে খুশি হয় এবং রাজি হয় তার সঙ্গে যাওয়ার জন্য। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে দুজন গাড়িতে বসে আছে এবং প্রিন্সেস ওয়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাই ওয়ান সংকোচ বোধ না করে প্রিন্সেসকে জিজ্ঞাসা করে যে কেন আপনি আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছেন। তখনই প্রিন্সেস তাকে জিজ্ঞেস করে তুমি খুবই যুবতী, খুব কম বয়সী, এত অল্প বয়সে তুমি কিভাবে এত পারদর্শী মেডিসিনে? ওয়ান বলে যে সে ছোটবেলায় মেডিসিন বলিতে বড় হয়েছে, তাই সেই মেডিসিনে এরকম পারদর্শী। তখন প্রিন্সেস ওয়ান বলে যে ভালো হয়েছে, তুমি মেডিসিন পারদর্শী, আমি মার্শাল আর্টে, খুব ভালো জমবে আমাদের। তখনই আমরা দেখতে পাই একটি সৈনিক একজন সাধারণ বণিকের সাথে রাস্তায় ঝামেলা করছে, যার জন্য ওয়ানদের গাড়ি সেখানে থেমে যায় এবং তারাও দেখতে বের হয় কি হয়েছে। প্রিন্সেস ইয়াং তো একবার লাফ দিয়ে গাড়ির ছাদে উঠে যায় এবং তখন তার মেড বলতে থাকে দয়া করে প্রিন্সেস নিচে নেমে আসুন, কিন্তু সে তার কথা শোনে না এবং উপর থেকেই সব দেখতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে সেই রাস্তা দিয়ে একদল আর্মি প্রবেশ করছে এবং এই আর্মি হচ্ছে শাওজি আর্মি। এই আর্মিগুলো হচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী এবং কঠোরতম আর্মি। আর এই আর্মি দলের প্রধান আর কেউ নয়, আমাদের গল্পের মেন লিড ইয়াং সি। ডাক বাবা তাকে অবশেষে গল্পে দেখা গেল। প্রিন্সেস ইয়াং তাকে দেখে দ্রুত গাড়িতে প্রবেশ করে এবং ওয়ানকে তার সম্পর্কে বলতে থাকে যে সে হলো প্রিন্সেস ইয়াংয়ের কাজিন। তাকে গড অফ ওয়ার নামে সবাই চিনে থাকে এবং মাত্র 10 বছর বয়সে সে আর্মিতে জয়েন করে এবং প্রতি বছরই তিনি যে যোগ্যতা তার পরিচয় দিয়ে নিজেকে এত উপর র্যাঙ্কে ওঠাতে পেরেছে। আর্মির দল সেখানে এসে সেই সৈন্যকে থামায় এবং বলে যে সহজে আর্মির নিয়ম মোতাবেক কোনো সৈন্য যদি অন্যায়ভাবে কারো ওপর অত্যাচার করে তাহলে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হয়। তখন সেই সৈন্য উল্টো তাদের বিরুদ্ধে কথা বলে তখনই একজন ছেলে এসে তাকে মেরে ফেলে। এই ছেলে আর কেউ নয়, সে হলো আমাদের মেইন লিডের সহকারী বাইফেই। তখনই আমাদের মেইন লিড ইয়ানসি বলতে থাকে যে সাহসে আর্মি এখন ফিরে এসেছে, এখন আর কেউ অন্যায়ের শিকার হবে না।
আর সেই বণিককে কিছু অর্থ দিয়ে ওয়ানদের গাড়ি পাশ দিয়ে চলে যায়, কিন্তু তাদের আর দেখা হয় না। তো এরই মধ্যে দিয়ে শেষ হলো কনরাস ডায়েরির প্রথম পর্ব। আর হ্যাঁ, একটি আপু আমাকে কমপ্লেন করেছিল যে গত ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কথা শোনা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, যার কারণে আমি এই ভিডিওটি পুনরায় এডিট করি। যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের পাশে থাকে হচ্ছে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর আপনার যদি কোনো পছন্দের ড্রামা থাকে এক্সপ্লেনেশন করার জন্য অবশ্যই জানাবেন। তো আজ আমি যাচ্ছি, ধন্যবাদ সবাইকে।